সবাইকে অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। এত বৈরী আবহাওয়া, তার মধ্যেও আলহামদুলিল্লাহ আমরা গতকাল রাতেও যথেষ্ট শঙ্কার মধ্যে ছিলাম যে আপনারা সেফলি এসে পৌঁছতে পারবেন কি পারবেন না। এই জন্য আবারও সবাইকে ধন্যবাদ। এসএলই নিয়ে আমাদের অনেকেই আমরা জানি, কেউ অল্প জানি, কেউ একটু বেশি জানি। আমরা আজকের প্রেজেন্টেশন থেকে আশা করি একটু বিশদভাবে জানার চেষ্টা করব। এসএলই এটা 3টা অক্ষরে তৈরি একটা রোগের নাম। এস ফর সিস্টেমিক, এল ফর লুপাস, ই ফর ইরাইথেমেটোসাস। 3টা শব্দ। যদি আমরা 3টা শব্দকে একটু ক্লারিফাই করি তাহলে এই রোগের ব্যাপকতা বুঝতে আমাদের সহজ হবে। সিস্টেমিক কথার মানে হলো এটা এমন একটা রোগ যেই রোগে আমাদের শরীরের যে কোনো সিস্টেম আক্রান্ত হতে পারে। এখানে যারা এসএলই রোগী আছেন, আমার বোন বা ভাইয়েরা, তারা সবাই জানেন যে এখানে স্কিন আক্রমণ করতে পারে, অনেকের জয়েন্ট আক্রমণ করে, কারো কিডনি আক্রমণ, কারো লিভার, কারো ব্রেইন আক্রমণ করে, কারো ফুসফুস, কারো হৃৎপিণ্ড, কারো রক্ত আক্রমণ করে। তো এটা আক্রমণ করে না বডির এমন কোনো সিস্টেম বা তন্ত্র নাই। কেউ হয়তো শুধু জয়েন্টে ব্যথা নিয়ে আসছেন, তার অন্য কোনো লক্ষণ নাই। কারো হয়তো এর পাশাপাশি হয়তো কিডনি আক্রমণ আছে, কারো হয়তো বারবার রক্ত কমে যাচ্ছে, বারবার রক্ত দিতে হচ্ছে, এরকম সমস্যা আছে। কারো হয়তো ব্রেনে আক্রমণ আছে, কেউ হয়তো স্ট্রোক নিয়ে আসে, একপাশ প্যারালাইসিস হয়ে যায়, এই ধরনের সমস্যা। এগুলো ডিটেলস আমরা পরবর্তীতে আরও আসব। তো এই জন্য এটাকে আমরা একটা সিস্টেমিক ডিজিজ বলে থাকি। আমরা যদি সেকেন্ড অপশানে আসি, এল ফর লুপাস, এটাকে আমরা কমনলি লুপাস নামেও জানি। কেউ এসএলই বলে, কেউ লুপাসও বলে। লুপাস একটা ল্যাটিন শব্দ যার বাংলা অর্থ নেকড়ে। আমরা এখানে একটা নেকড়ের ফটো দেখানোর চেষ্টা করছি যে এটা একটা নেকড়ে। আমরা সবাই জিওগ্রাফি চ্যানেল দেখি, বাস্তবে নেকড়ে দেখার সৌভাগ্য না হলেও জিওগ্রাফি চ্যানেলের সুবাদে আমরা এইটুকু জানি নেকড়ের আক্রমণ কতটা ভয়াবহ হয়। এইটাকে লুপাস এই জন্যই বলা হয়, নেকড়ে ঠিক যেরকম করে তার শিকারের উপর হামলা করে, ঠিক এসএলই রোগটা আমাদের শরীরের বিভিন্ন অঙ্গে ঠিক অনুরূপ হামলা করে। তার মানে লুপাস শব্দটা এখানে রূপক অর্থে ব্যবহার করা হয়। মানে এই রোগের ভয়াবহতা বুঝি আমরা এই লুপাসের মাধ্যমে। তার মানে লুপাস মানে হলো নেকড়ে। আমরা আরেকটু কথা বলে রাখি, এই প্রেজেন্টেশনে পরেই কিন্তু আমাদের একটা কুইজ সেশন আছে। সেখানে আমরা যে কথাগুলো বলবো এর উপরে আমাদের 16টা কোশ্চেন থাকবে, 16টা প্রশ্ন, এবং তার উপরে আপনাদের আমরা জাস্ট একটু ইন্সপায়ার করার জন্য আবার 1 থেকে 10 পর্যন্ত আমরা একটু স্থান নির্ধারণী আছে, এবং একটু ইন্সপায়ার করার জন্য একটু গিফটেরও ব্যবস্থা আছে। তাহলে লুপাস মানে আমরা পেলাম নেকড়ে। আর ইরাইথেমেটোসাস মানে হলো চামড়ায় লাল দাগ হওয়া। যদিও চামড়ায় বিভিন্ন রকম রেশ হয়, এই দাগটাই মোর কমন, ঠিক প্রজাপতির মতো। এটাকে বলা হয় বাটারফ্লাই র্যাশ। যদি আপনি বাটারফ্লাইয়ের বডি চিন্তা করেন, আর এই দুইটা হলো উইংস বা বাটারফ্লাইয়ের ডানা যেরকম থাকে, এটাকে বাটারফ্লাই র্যাশ বলা হয়। লুপাস কি আসলে? এটাকে বলি আমরা, এটা একটা অটো ইমিউন ডিজিজ। এই শব্দগুলো একটু মেডিকেল টার্মিনোলজি, বাট এগুলোকে আমি একটু আপনাদের কাছে সহজবোধ্যভাবে বলার চেষ্টা করব। অটো ইমিউন কথার মানে হলো, আমরা জানি আমাদের শরীরে ইমিউন সিস্টেম আছে, রোগ প্রতিরোধ ক্ষমতা যে দেয়। আর আমাদের শরীরে আমরা জানি প্রতিনিয়ত আমাদের শরীরে বিভিন্ন ভাইরাস, ব্যাকটেরিয়া, বিভিন্ন জীবাণু যাচ্ছে। এদেরকে ধ্বংসের জন্য আমাদের শরীরে একটা সিস্টেম আছে যারা এদের বিরুদ্ধে কাজ করে। একটা ভাইরাস, ব্যাকটেরিয়া গেল, তাকে ধ্বংস করে ফেলবে। লুপাস হলো আমার এই ইমিউন সিস্টেম যখন বাহিরের ভাইরাস, ব্যাকটেরিয়া মানে শত্রুপক্ষকে আক্রমণের পরিবর্তে আমার নিজেরই বিভিন্ন কোষ, অঙ্গ, সিস্টেমকে আক্রমণ করে। তার মানে এটা এমন একটা সিস্টেম যেখানে আমার ইমিউন সিস্টেম মানে আমার দেশের ডিফেন্স সিস্টেম, আমরা বলতে পারি এরকম যে আমার সেনাবাহিনী, আমার নৌবাহিনী, আমার বিমান বাহিনী যে আমার দেশের প্রতিরক্ষায় কাজ করবে, সে না করে সে আমার দেশের মানুষকে হয়তো অ্যাটাক করছে, আক্রমণ করছে। ঠিক এই রোগটাকে বলি আমরা অটো ইমিউন ডিজিজ।
যার জন্য এটা বিভিন্ন অঙ্গকে আক্রমণ করে। তাহলে আমরা জানলাম লুপাস একটা অটোইমিউন ডিজিজ, ইমিউন সিস্টেম আমার নিজের কোষকে যখন অ্যাটাক করে। কোনো নির্দিষ্ট কি কারণ আছে যে কেন লুপাস হয়? এখনও পর্যন্ত যত বৈজ্ঞানিক গবেষণা আছে সেটা বলে এর কারণ হলো জেনেটিক্স, মানে জিনগত কারণ। মানে আমরা এটুকুই বলতে পারি সৃষ্টিকর্তা যাকে পছন্দ করবে তাকেই এই রোগ দিবে। তবে হ্যাঁ, এই জিনটা হয়তো অনেকের মধ্যেই থাকে, বাট সবার লুপাস বা এসএলই হয় না। কাদের হবে? হওয়ার জন্য আমরা এখানে বলে আসছি কিছু হরমোনাল কারণ আছে। যাদের মধ্যে ইস্ট্রোজেন হরমোন একটা হরমোন আছে, এই হরমোনটা সাধারণত মহিলাদের বেলায় বেশি থাকে 15 থেকে 45 বছরের মধ্যে। এই জন্য দেখা যায় এসএলই রোগের প্রকোপ 15 থেকে 45 বছর বয়সী মেয়েদের বেলায় বেশি দেখা যায়। এবং যদি আমরা অনুপাতটা দেখি যে মহিলা পুরুষের আক্রমণের হারটা কেমন, আমরা যদি 100 জন এসএলই রোগী পাই তার 90% এসএলই রোগী হলো মহিলা, 10% হলো পুরুষ। তার মানে আমরা অনুপাতটা বলতে পারি 9:1, যেখানে মহিলাদের বেশি হয়। তার কারণ জানলাম আমরা, ইস্ট্রোজেন হরমোন। যদিও এখানে অনেক উপস্থিত আছেন এমন এসএলই রোগী আছে যাদের বয়স 5-6, এমনও রোগী আছেন। তার মানে আমরা এটা বুঝতে পারছি হয়তো হরমোনাল কারণই একমাত্র কারণ না। মানে আমরা যেগুলো বলছি এগুলো সব হাইপোথিসিস, এখনও পর্যন্ত এই তথ্য আমাদের হাতে আছে, বাট এর বাইরে আরও অনেক কারণ থাকতে পারে। কিছু আমাদের পারিপার্শ্বিক কিছু কারণও এর সাথে জড়িত। যেমন আমরা যদি দেখি রোদে গেলে লুপাস এর সংক্রমণ বাড়ে। এখানে এসএলই রোগী যারা আছেন জানেন, আমরা ওনাদেরকে অ্যাডভাইসের জন্য বলা হয় রোদে যাওয়া বারণ, রোদে যাবেন না। অনেক রোগী এসে বলে স্যার আমার তো রোদে গেলে সমস্যা হয় না। কারণ আমরা একটু পরে দেখব এসএলই রোগীর একটা সমস্যা হয় যেটাকে আমরা বলি ফটো সেন্সিটিভিটি। মানে রোদে গেলে চামড়ায় জ্বালা পোড়া হয়, র্যাশ হয়, চামড়া চুলকায়, রোদ সহ্য করতে পারে না, এই সমস্যাগুলো হয়। যাদের এই সমস্যা নাই তাদেরকেও রোদে যেতে বারণ করা হয়, কারণ রোদে যে আল্ট্রাভায়োলেট রে থাকে ওই রে এসএলই রোগের তীব্রতা বাড়াতে অথবা এসএলই তৈরি হওয়ার একটা কারণ বলে বিবেচিত হয়। অনেক ইনফেকশন আছে শরীরে যখন যায়, সে আমাদের ওই যে জেনেটিক্স যেটা থাকে হয়তো সুপ্ত অবস্থায় ছিল, ওই জিনটাকে তখন সে জাগ্রত করে দেয়, ফলে এসএলইর ঝুঁকি বাড়ে। কিছু ঔষধ আছে, আমরা দেখব যে কিছু ঔষধও অনেক সময় লুপাস রোগ তৈরি করে, যেটাকে আমরা ড্রাগ ইনডিউসড লুপাসও বলে থাকি। লুপাসের ধরনগুলো কি? সবচেয়ে ব্যাপক এবং জটিল রোগ যেটা, সেটাকে বলি আমরা এসএলই, সিস্টেমিক ডিজিজ, যেখানে আমাদের শরীরের যে কোনো সিস্টেম আক্রমণ হতে পারে। অনেক সময় এসএলই রোগীর বা এই লুপাসের রোগীর শুধু স্কিন আক্রমণ থাকে, অন্য কোনো অঙ্গ আক্রমণ থাকে না। তার কিডনি আক্রমণ নাই, তার রক্ত, জয়েন্ট, ফুসফুস, লাংস, অন্য কোনো ব্রেন, কোনো অঙ্গ আক্রমণ নাই, শুধু স্কিন আক্রমণ। সেটাকে আমরা বলি ডিএলই, ডিসকয়েড লুপাস এরিথেমেটোসিস। আমরা বলি ওই রোগী তুলনামূলকভাবে ভালো, কারণ যেহেতু মেজর অর্গান বা ইমপ্রুভমেন্ট তার ইনভলভমেন্ট নাই। ড্রাগ ইনডিউসড লুপাস আমরা মাত্র বলে আসলাম, ঔষধের কারণে লুপাস হতে পারে। আর কিছু সদ্য জন্মপ্রাপ্ত নিউনেট যারা আছে তাদেরও লুপাস হতে পারে, যদি মায়ের লুপাস থাকে এবং মায়ের শরীরে একটা স্পেসিফিক অ্যান্টিবডি আছে, অ্যান্টি-রো অ্যান্টিবডি। ওই অ্যান্টিবডিটা মা থেকে সন্তানে যায়, সন্তানের ঠিক জন্মের পরপরই লুপাসের কিছু লক্ষণ নিয়ে দুনিয়ায় আসতে পারে। স্কিন র্যাশ, রক্ত কমে যাওয়া, লিভারের কিছু প্রবলেম, এগুলো হতে পারে, যেটাকে আমরা নিউনেটাল লুপাস বলে থাকি। এখন আসি লক্ষণ। আমরা কিভাবে জানব একজনের লুপাস হয়েছে বা লুপাস রোগ আছে? লুপাসের সবচেয়ে কমন যে লক্ষণ সেটা হলো দীর্ঘ সময় ধরে জ্বর। 1 মাস, 1.5 মাস, 2 মাস, 3 মাস, 6 মাস ধরে রোগী জ্বরে ভুগছে, বিভিন্ন পরীক্ষা করাচ্ছে, জ্বরের কোনো সুনির্দিষ্ট কারণ খুঁজে পাওয়া যাচ্ছে না।
ফিমেল রুগী, মহিলা রুগী যাদের বয়স 45 থেকে এদিকে 15 এই রেঞ্জের মধ্যে, তাহলে লুপাস অবশ্যই একটা ভাবনা যে লুপাস থাকার সম্ভাবনা আছে। ওজন কমে যাওয়া, কোনো কারণ পাওয়া যাচ্ছে না, শুধু ওজন কমে যাচ্ছে, এটাও হতে পারে। মুখে ঘা হয়, ঘন ঘন ঘা, কিছুদিন পরপরই ঘা। যেমন আমরা এখানে কয়েকটা ঘায়ের ফটো এখানে দেখানোর চেষ্টা করেছি। যেমন এখানে দেখা যাচ্ছে এই যে আমাদের হার্ট প্যালেট, যেটা মানে মুখের তালু যেটা বলি আমরা, মুখের তালু, ঠিক তালুতে ঘা হয়। এবং ইন্টারেস্টিংলি এই ঘায়ে রুগীর কোনো কমপ্লেইন থাকে না। অনেক সময় রুগী জানেও না তার মুখে ঘা আছে, কারণ এই ঘাগুলো ইউজুয়ালি পেইনলেস হয়। ঘা হয় ব্যথা ছাড়া, মানে ঘাতে কোনো ব্যথা নাই। চামড়ায় র্যাশ আসা, চামড়ায় চুলকানি হওয়া, এই সমস্যাগুলো তৈরি হয়। স্কিন র্যাশ, চামড়ায় বিভিন্ন রকমের র্যাশ আসে। বিভিন্ন ধরনের র্যাশের মধ্যে একেবারে ক্লাসিক্যাল র্যাশ যেটাকে আমরা আগেই বলে আসছি, মেলার র্যাশ বা বাটারফ্লাই র্যাশ, ঠিক বাটারফ্লাই এর মতো, প্রজাপতির মতো একটা র্যাশ আসে। এছাড়া পিঠে, হাতে, শরীরের বিভিন্ন অংশেও র্যাশ আসতে পারে। বিভিন্ন জয়েন্টে ব্যথা, ফিমেল পেশেন্ট যাদের বয়স 15 থেকে 45 বিভিন্ন জয়েন্টের ব্যথায় ভোগে, তাদের অবশ্যই একটা ভাবনা লুপাস থাকতে পারে। অবশ্যই এই সম্ভাবনাটা আমাদের বাদ দিতে হবে। এটা কিডনি আক্রমণ করে। কিডনির আক্রমণ করলে কি হয়, কিডনি দিয়ে আমাদের শরীর থেকে যে প্রোটিন, যখন ব্লাড ফিল্টার করে কিডনি প্রোটিন ধরে রাখে, সে প্রোটিন ধরে রাখতে পারে না। ইউরিন দিয়ে প্রোটিন সব শরীর থেকে সব বের হয়ে যায়, ফলে রক্তে প্রোটিন কমে গিয়ে শরীর ফুলে যায়। শরীর ফুলে অনেকটা এরকম মুখ ফুলে যায়, পা ফুলে যায়। যখন আপনি পায়ে এরকম চাপ দিবেন, এরকম দেবে যায়, মনে হয় পায়ে পানি আসছে, এরকম লক্ষণ আসে, যেটাকে আমরা নেফ্রোটিক সিনড্রোম বলি। এটাও লুপাসের কিডনি আক্রমণের একটা লক্ষণ। এছাড়া অনেক সময় কিডনির পয়েন্ট বেড়ে যায়, রোগী ঘুরছে, তার কিডনির পয়েন্ট, যেটা আমরা রাফলি সিরাম ক্রিয়েটিনিন বলি, এই পয়েন্ট বেড়ে যাচ্ছে, কোনো কারণ পাচ্ছি না আমরা, এটাও লুপাসের কারণে হতে পারে। রক্ত আক্রমণ করতে পারে কোনো কোনো রোগীর। রক্তের আমরা সবাই জানি, রক্তের যে 3টা মেজর বা প্রধান উপাদান থাকে, লোহিত কণিকা, শ্বেতকণিকা এবং অনুচক্রিকা। লোহিত কণিকা যেটা, মানে এটার সংখ্যা কমে গিয়ে রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ, মানে রক্ত বলতে আমরা প্রধানত যেটাকে বুঝি, হিমোগ্লোবিন কমে যেতে পারে, অনুচক্রিকা কমে যায়, কারো শ্বেতকণিকা কমে যায়। সবার সব থাকবে তা না, এক একজন রোগীর এক এক রকম লক্ষণ নিয়ে আসে। কারো রক্ত আক্রমণের লক্ষণ হয়তো শুধু রক্ত হিমোগ্লোবিন কমে যাচ্ছে, অন্য কোনো লক্ষণ নাই। কারো হয়তো শুধু অনুচক্রিকা কমে যাচ্ছে, কারো দেখা যায় লোহিত কণিকা, অনুচক্রিকা দুটোই কমছে, কারো 3টেই কমে যাচ্ছে। এটা এক একজনের রোগীর বেলায় এক এক রকম লক্ষণ নিয়ে আসে। মস্তিষ্ক আক্রমণ একটা খুব কমন না, বাট অনেক রোগীর হয়ে থাকে, যেখানে স্ট্রোক। আমরা সবাই জানি স্ট্রোক যখন হয় শরীরের এক পাশ দুর্বল হয়ে যায়, ডান পাশ বা বাম পাশ। যদি বয়স 50-এর কম হয়, যেটাকে আমরা বলি আর্লি স্ট্রোক, মানে স্ট্রোক হয় 50-এর বেশি হলে এটা হওয়ার অনেক কারণ থাকে, বাট 50-এর আগে যদি হয়, স্পেশালি ফিমেল পেশেন্ট হয়, অবশ্যই একটা ইম্পর্টেন্ট ভাবনা লুপাস নেই তো রোগীর, তখন এটা আমাদের এই সম্ভাবনাকে বাদ দিতে হয়। এছাড়া খিঁচুনি হয়, কারণ পাওয়া যাচ্ছে না, লুপাসের কারণে হতে পারে। তীব্র মাথা ব্যথা, কারণ মাইগ্রেনের একটা অন্যতম ব্যাকগ্রাউন্ডের কারণ হল লুপাস। মাইগ্রেন হয় কোনো কোনো রোগীর, হাতে পায়ে ঝিনঝিন, অবশ, এই সমস্যাগুলোও হয়। ফুসফুস এবং হৃৎপিণ্ডও কারো কারো আক্রমণ হয়, যার কারণে বুকে ব্যথা, শ্বাসকষ্টও নিয়েও আমাদের কাছে আসতে পারে। অনেক রোগীর ঠিক এরকম লক্ষণ হয়, হাতে এবং পায়ের যে আঙ্গুলগুলো আছে, আঙ্গুলগুলো পচন ধরে, কালো হয়ে যায়। এর কারণ হলো লুপাসের কারণে আমাদের রক্তনালী যেটা আছে, রক্তনালী ব্লক হয়ে যায়। রক্তনালী ব্লক হয়ে গিয়ে রক্ত প্রবাহ বন্ধ হয়ে ঠিক দূরবর্তী জায়গায় যেখানে রক্ত না পায়, ওই জায়গাটায় পচন ধরে। এর কারণ হতে পারে আমাদের রক্তনালীর আক্রমণ, যাকে বলে ভাস্কুলাইটিস, অথবা এপিএস নামে একটা রোগ আছে, আমরা একটু পরে দেখব, অ্যান্টিফসফোলিপিড অ্যান্টিবডি সিনড্রোম, যেখানে রোগীর রক্তের ঘনত্ব বেড়ে যায়। ঘনত্ব বেড়ে গিয়ে রক্ত জমে যাওয়ার টেন্ডেন্সি তৈরি হয়। এপিএস রোগ নিয়ে আমাদের পরে আলোচনা আছে, তাও একটু বলে রাখি। এপিএস
রোগের প্রধান লক্ষণ দুইটা। একটা হলো রিকারেন্ট অ্যাবর্শন নিয়ে আসে, ঘন ঘন অ্যাবর্শন হয়, কনসিভ করতে চাচ্ছে, গর্ভধারণ করতে চাচ্ছে, কিন্তু বারবার অ্যাবর্শন হচ্ছে, অন্য কোনো কারণ পাওয়া যাচ্ছে না। একটা ইম্পর্ট্যান্ট কারণ হলো এসএলইর সাথে এপিএস থাকতে পারে। আর আরেকটা লক্ষণ থাকে এপিএসের, ঠিক এরকম লক্ষণ নিয়ে আসতে পারে, হাতে পায়ের ওই যে রক্তনালী ব্লক হয়ে গিয়ে এরকম পচন ধরে, অথবা ব্রেনে হলে স্ট্রোক, হার্টে হলে হার্ট অ্যাটাক, এই লক্ষণগুলো নিয়ে আসতে পারে। বারবার গর্ভপাত আমরা এপিএসের কথা মাত্র বলে আসলাম। পেটের রক্তনালী ভাস্কুলাইটিস হতে পারে, অগ্নাশয়ের প্রদাহ হয়ে প্যানক্রিয়াটাইটিস নামক উপরের পেটে তীব্র ব্যথা বমি নিয়ে রোগী আমাদের কাছে অনেক সময় আসে। এসএলই রোগীর সবচেয়ে কমন লক্ষণ হলো জ্বর এবং ওজন কমে যাওয়া, আর সাথে স্কিন র্যাশ, অন্যান্য সমস্যাগুলো থাকতে পারে। আমরা যদি কোনো ফিমেল রোগী যাদের বয়স 15 থেকে 45 উপরোক্ত লক্ষণগুলো নিয়ে আমাদের কাছে আসে, আমাদের সন্দেহ এই পেশেন্টের লুপাস হতে পারে, আমরা নিশ্চিত কিভাবে করব? নিশ্চিত করার জন্য আমরা কিছু ব্লাড টেস্ট করতে পারি। ব্লাড টেস্টের মধ্যে আমাদের সবচেয়ে কমন টেস্ট হলো এএনএ পরীক্ষা। এএনএ, অ্যান্টি নিউক্লিয়ার অ্যান্টিবডি। এটা একটা অ্যান্টিবডি যেটা এসএলই রোগীর বেলায় 100% পজিটিভ থাকে। মানে 100 এসএলই রোগী যদি হয়, এই টেস্ট করা হয়, 100 জনেরই এই টেস্ট আমরা পজিটিভ পাবো। তাহলে এসএলইর 100% রোগীর এএনএ পজিটিভ থাকবে। এর পাশাপাশি আমরা এনটিডিএস ডিএনএ আরেকটা পরীক্ষা আছে, এই পরীক্ষা করে রোগের এই এনটিডিএস ডিএনএটা রোগের তীব্রতার সাথে ওঠানামা করে। মানে এটা যেরকম নিশ্চিত করে রোগের প্রমাণ, পাশাপাশি রোগের তীব্রতা বাড়ছে কিনা এটা বুঝবো কিভাবে? এনটিডিএস ডিএনএ দেখি। এনটিডিএস ডিএনএ যদি বেড়ে যায় রক্তে স্বাভাবিক মাত্রার চেয়ে, আমরা বুঝবো রোগের তীব্রতা বাড়ছে। আবার যখন এনটিডিএস ডিএনএ কমে স্বাভাবিক রেঞ্জের চেয়ে নর্মালে চলে আসে, আমরা কম্পেয়ার করি না আগের চেয়ে এখন রোগীর ভালো আছেন। এর সাথে রক্তের আরও কিছু টেস্ট আছে, কমপ্লিমেন্ট পরীক্ষা, এটাও তীব্রতা বেড়ে গেলে এই কমপ্লিমেন্টগুলো কমে যায়। সিবিসি রক্তের ছোট একটা পরীক্ষা, রক্তের প্রাথমিক পরীক্ষা, যার মাধ্যমে দেখতে পারি আমরা ওই যে রক্তের হিমোগ্লোবিন কমে যাচ্ছে কিনা, অনুচক্রিকা, শ্বেতকণিকা এগুলো কমে যাচ্ছে কিনা। যদি কমে যায় এটাও এসএলই থাকার একটা আলামত। লিভারের অবস্থা দেখার জন্য আমরা এএনটি করতে পারি, কিডনির অবস্থা বোঝার জন্য ক্রিয়েটিনিন, এবং যাদের সন্দেহ থাকে বারবার গর্ভপাত হচ্ছে, অথবা হাতের আঙ্গুল পায়ের আঙ্গুল কালো হয়ে যাওয়া বা স্ট্রোক হওয়া, তাদের জন্য আমরা এপিএস প্রোফাইল নামে একটা পরীক্ষা আছে, ওইটা করে ওইটার সম্ভাবনা আমরা নিশ্চিত করা বা এই সম্ভাবনাকে নাকচ করতে পারি। এছাড়া ইউরিন টেস্ট, কিডনির আক্রমণ আছে কিনা বোঝার খুবই গুরুত্বপূর্ণ একটা টেস্ট। সিম্পল একটা ইউরিন টেস্ট করতে মাত্র 200 থেকে 300 টাকা লাগে, কিন্তু এটা আমাকে অনেক বেশি ইনফরমেশান দিবে কিডনি আক্রমণের ব্যাপারে। ইউরিন আরএমই খুব ছোট টেস্ট, কিন্তু খুবই দরকারি। আমরা তো আগেই জেনে আসছি আমরা এসএলই নিশ্চিত করব এএনএ পরীক্ষার মাধ্যমে, কিন্তু এরপর যদি দুইটা টেস্ট করতে বলা হয়, একটা টেস্ট হলো সিবিসি, কমপ্লিট ব্লাড কাউন্ট, যেটা তার মাধ্যমে রক্তের আক্রমণ বুঝি আমরা, আর ইউরিন আরএমই, এটার মাধ্যমে ইউরিনের অবস্থা কী মানে দেখে ইনডিরেক্টলি কিডনির সংক্রমণ কতটুকু, এবং কিডনির সংক্রমণের আবার বিভিন্ন ক্লাস আছে, একটু পরে আমরা দেখব। 1 থেকে 6টা ক্লাস আছে, যেটাকে আমরা লুপাস নেফ্রাইটিস বলে থাকি। এখানে যারা আছেন অনেক রোগীরই এই লুপাস নেফ্রাইটিস আছে, তারা জানেন যে এসএলই রোগীর কিডনির আক্রমণ, এটাকে আমরা বলি লুপাস নেফ্রাইটিস, যার ক্লাস আছে 6টা, 1 থেকে 6। এই 6টা আক্রমণের মধ্যে কোনটা আছে ওই ইউরিনের রিপোর্ট দেখে অনেক সময় আমরা সেটারও একটা ধারণা পেতে পারি। 24 ঘন্টার ইউরিন জমানোর একটা টেস্ট আছে, 24 ঘন্টা ইউরিন জমিয়ে তার মধ্যে কতটা প্রোটিন বের হচ্ছে সেটাও আমরা বুঝি এই ইউরিন টেস্টের মাধ্যমে। কখনো স্কিন এবং কিডনির বায়োপসির প্রয়োজন হতে পারে, যদি আমাদের অনেক সময় আমরা কনফিউশনে থাকি, এই যে স্কিনের র্যাশটা এটা কি লুপাসের কারণে আসলো না অন্য কোনো কারণে। অনেক সময় রোগীর হিস্ট্রিটা বা লক্ষণগুলো পরিষ্কার থাকে না আমাদের কাছে, তখন প্রয়োজনে আমরা কিডনি বায়োপসি করি, অনেক সময় স্কিন বায়োপসি করি, করে আমরা সিদ্ধান্তে আসি। অন্যান্য লক্ষণ থাকলে তার উপর নির্ভর করে আরও কিছু পরীক্ষা লাগতে পারে। যার ব্রেনের আক্রমণ আছে ওটা বোঝার জন্য হয়তো সিটি স্ক্যান বা এমআরআই লাগতে পারে,
বুকের সংক্রমণ আছে, তার জন্য বুকের এক্স-রে, ইসিজি, ইকো, সিটি স্ক্যান এই জাতীয় অনেক পরীক্ষা আমাদের, এটা রোগীর লক্ষণের উপর নির্ভর করে, অন্য রিপোর্টও আমাদের লাগতে পারে। আর অন্য রোগের সম্ভাবনা নাকচ। এসএলই রোগীর মতো এরকম জয়েন্ট পেইন, স্কিনের র্যাশ, কিডনি আক্রমণ নিয়ে আরও কিছু বাতের রোগ আছে, হতে পারে। ওই রোগগুলো আছে কি না ওইটা বোঝার জন্য আরও কিছু টেস্ট আছে, ওগুলো আমরা রোগীর যদি ওই লক্ষণ আছে মনে করি আমরা ওই রোগ থাকতে পারে, তখন অন্যান্য কিছু টেস্টেরও প্রয়োজন হতে পারে। তাহলে আমরা এইটুকু জানবো, আমাদের জন্য খুব দরকারি টেস্ট হলো সিবিসি টেস্ট, ইউরিনারি টেস্ট। এই দুইটা টেস্ট খুব গুরুত্বপূর্ণ। আর নিশ্চিত করার জন্য আমরা জানলাম যে এএনএ পরীক্ষার মাধ্যমে আমরা লুপাসের উপস্থিতি প্রমাণ করতে পারি। এই রোগের গতি প্রকৃতি আমরা জানতে চাই, কিভাবে সে বয়ে চলবে এই রোগের অবস্থানটা। প্রথম কথা, এই রোগের প্রকৃতি পরিবর্তনশীল। এক একজনের জীবনকে এটা এক একভাবে প্রভাবিত করে। কারণ লুপাস রোগে দেখা যায় হয়তো স্কিন আক্রমণ আছে, ওইভাবেই হয়তো সারা জীবন পার হয়ে যাবে, তার অন্য কোনো মেজর অঙ্গ আক্রমণ হয়তো হবে না। কারো বেলায় এখন ভালো আছে, ভবিষ্যতে হবে না এটা বলা যায় না, হতে পারে। আবার কারো বেলায় হয়তো শুরুতেই হয়তো খারাপ একটা লক্ষণ নিয়ে আমাদের কাছে আসে, হয়তো কিডনি আক্রমণ নিয়ে আসছে, মস্তিষ্ক আক্রমণ নিয়ে আসছে, এটা আসতে পারে। অতএব এটা পরিবর্তনশীল। খারাপ কী কী কারণে হতে পারে, বা কোন রোগীগুলোকে আমরা লুপাস রোগীদের বলি যে যাদের ভবিষ্যতে জটিলতা হওয়ার সুযোগ থাকে, ওই রোগীগুলো যদি আমরা একটু ক্লাসিফাই করি, প্রথমত কিডনির আক্রমণ যাদের থাকে। স্পেশালি আমরা বলে আসছি কিডনির আক্রমণকে আমরা লুপাস নেফ্রাইটিস বলি। লুপাস নেফ্রাইটিসের 6টা ক্লাস, 1 থেকে 6। তার মধ্যে কোনটা বেশি খারাপ? 3 এবং 4 নাম্বার স্টেজের লুপাস নেফ্রাইটিস, এটা বেশি খারাপ। এটা কিডনিকে ড্যামেজ করে খুব দ্রুত। রোগী দেখা যায় যদি আমরা খুব শক্ত হাতে লুপাসকে দমন করতে না পারি, কিডনি ড্যামেজ হয়, পরবর্তীতে রোগীর ডায়ালাইসিস পর্যন্ত লাগে, মানে রোগী ডায়ালাইসিস ডিপেন্ডেন্ট হয়ে যায়। তার মানে এই জন্য লুপাসকে আমরা বিশেষ করে কিডনি আক্রমণ, স্পেশালি যদি ক্লাস 3 এবং 4 স্টেজে থাকে, এটা আমরা খুব সচেতন থাকি যাতে অন্য কোনো ঝামেলা না যায়, খুব সচেতন থাকতে হয় আমাদের। উচ্চ রক্তচাপ যদি থাকে, উচ্চ রক্তচাপ লুপাস রোগীর সাধারণত কিডনি আক্রমণের ফলেই হয়, এবং সাধারণত 3-4 গ্রুপের লুপাস নেফ্রাইটিস রোগীদেরই হয়। এজন্য এটার মানে প্রগনোসিস বলি বা আমরা ভবিষ্যৎ যদি বলি একটু খারাপ হওয়ার ঝুঁকি থাকে। আমরা সাধারণত জেনে আসছি লুপাস মেয়েরা বেশি আক্রান্ত হয়, 9:1, কিন্তু যদি পুরুষ আক্রমণ করে এটারও প্রগনোসিস খারাপ। খুব অল্প বয়সে আক্রমণ, অল্প বয়সে আক্রমণ হলে ভয় যেটা, তাকে লম্বা সময় ধরে রোগটা বয়ে বেড়াতে হবে। আর আগেই জেনে আসছে যেহেতু গতি পরিবর্তনশীল, হুট করে যে কোনো সময় খারাপ হওয়ার ঝুঁকি থাকে, এই জন্য ওই রোগীগুলো খারাপ। আবার যাদের বেশি বয়সে আক্রমণ হয় 45-50-এর পরে গিয়ে, তাদের অ্যাটাকগুলো ইউজুয়ালি বেশি সিভিয়ার হয়, তীব্রতা অনেক বেশি হয়। এই জন্য এই 2 গ্রুপের রোগীগুলো বেশি খারাপ হয়। আমাদের ইকোনমিক বার্ডেন একটা বড় ইস্যু। রোগীদের নিয়মিত চিকিৎসকের কাছে আসা, রেগুলার কিছু টেস্ট করা, নিশ্চিন্ত থাকা যে রক্ত, লিভার, কিডনি সব কিছু ভালো আছে। মাঝে মধ্যে রোগীর ওঠানামা করে, প্রায় রোগী হসপিটালে ভর্তি হতে হয়, ওষুধ পরিবর্তন করতে হয়, অনেক ক্ষেত্রেই দামি ওষুধের প্রয়োজন হয়। মানে এই জন্য মানে দারিদ্রতা একটা বড় বাধা লুপাস চিকিৎসার বেলায়। আপনারা জানেন যে বাংলাদেশে লুপাস ফাউন্ডেশন নামে একটা ফাউন্ডেশন আছে, যারা লুপাস রোগীদের, একটু দরিদ্র রোগী যারা, তাদেরকে কিন্তু এককালীন কিছু অর্থ সহায়তা করা হয়, আর্থিকভাবে দেয়া হয়, যাতে রোগীদের একটু সহজ হয়। বাট আসলে এই পরিমাণটা যথেষ্ট না, আমরা জানি। কারণ যেহেতু লুপাস একটা চলমান প্রক্রিয়া। এবং লাস্ট ওয়ান, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয়, রোগের সম্পর্কে সঠিক ধারণা না থাকা। অনেক লুপাস রোগী হয়তো হসপিটালে ডায়াগনোসিস হয়, আমাদের কাছে যখন আসে লুপাস যে ভয়াবহ রোগ এই ব্যাপারে সে জানেই না। তাকে যে রেগুলার ফলো আপে আসতে হবে তাকে সে কেউ হয়তো বলেই নাই। ভবিষ্যতে প্রেগনেন্সি প্ল্যানিংয়ে কি হবে, সে মা হতে পারবে কি না, যদি সে প্রেগনেন্সি প্ল্যানিং করে
কি পদক্ষেপ নিতে হবে এই জিনিসগুলো না জানা, লুপাস রোগীর সাথে পরিবারের ইনভলভমেন্ট বাড়ানো। কারণ শুধু রোগী জানলে হবে না, রোগীর পরিবারকে এটা সমানভাবে জানতে হবে এবং এটা মনে ধারণ করতে হবে যে রোগীর প্রকৃতিটাই এরকম। রোগীর সাথে রোগীর ভাই বোন, মা বাবা, হাজব্যান্ড যারা থাকেন সবাইকে একটু সহানুভূতিশীল হতে হবে, কারণ এটা জানা জরুরি। কারণ এই রোগীগুলো আসলে খুব কষ্টে থাকে, যাতে আমরা তাদের কষ্টগুলো একটু ভাগ করে নেয়া। এবং এই জন্যই কিন্তু মূলত আজকের এই আয়োজন, যে আপনাদের সাথে থাকা, আমরা একটা লুপাস পরিবার একসাথে যে কোনো বিপদে আপদে যাতে একসাথে থাকতে পারি, এবং এটাও যাতে আপনারাও ফিল করেন। এই জন্য কিন্তু আমরা রোগীর পাশাপাশি বেশি সদস্য আমরা হয়তো অ্যালাউ করতে পারি নাই, আমাদের এই স্থান একটু এখানে জায়গার একটু অভাব ছিল এই জন্য। কিন্তু অন্তত একজন যারা আসছেন তারা এই মেসেজটুকু নিয়ে যাবেন, এবং আশপাশে যদি অন্য কোনো লুপাস রোগী থাকে তাদেরকে এটা দিয়ে দিবেন যে আসলে তাদের সাহায্যের দরকার। রোগী তো নিজেকে সাহায্য করবে, পাশাপাশি আমাদেরকেও তাদের সাহায্য দরকার। অনেকের জিজ্ঞেস করে, স্যার লুপাস রোগী কি বাঁচে? একটা সময় ধারণা ছিল, খুব বেশি দিন আগের না, যদি আমরা 15 থেকে 20 বছর আগে যাই, মানুষের ধারণাই ছিল ও অ্যাসেলি লুপাস রোগী, লুপাস ধরা পড়ছে, এটা তো লেট স্টেজ ক্যান্সারের মতো, ওর চিকিৎসার দরকার নাই, আর ওর চিকিৎসা করে কি হবে? অনেক ডাক্তাররাও বুঝে না। এর অনেকগুলো কারণ আছে। কারণ আসলে আমাদের MBBS লেভেল বলেন, এই লেভেলগুলোতে এই ডিজিজগুলোর ব্যাপারে আমাদের জানাশোনা কমের কারণ হলো যথেষ্ট সংখ্যক রিউমাটোলজিস্ট এখনও দেশে নাই। রিউমাটোলজির ট্রেনিং যে করানো হয়, যারা উচ্চতর ডিগ্রি পায় ইভেন MBBS-এর পরে, সেটা আপনি FCPS বলেন, MDMS বলেন, ওই জায়গাগুলোতেও এই জায়গার একটা বড় গ্যাপ আছে। কারণ এখনও পর্যন্ত রিউমাটোলজির ট্রেনিং হয় শুধুমাত্র বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটি, যেটা সেখানকার ওই রিউমাটোলজি ডিপার্টমেন্টে। এর বাইরে এই রোগের ব্যাপারে ধারণা কোথাও পাওয়া যায় না। অতএব যদি ওখানেই যারা ট্রেনিং করে তারাই এই রোগের ব্যাপারে ধারণা করার সুযোগ পায়। এখন ওখানে তো ধারণা যাওয়ার সুযোগ খুব কম মানুষ পায়, কম ডক্টর পায়, এই জন্য এটার ব্যাপারে একটা বড় গ্যাপ এখনও রয়ে গেছে আমাদের মাঝে। তো আস্তে আস্তে আমি যেরকম বরিশালে কেউ ছিল না, আমি আসছি, এরকম অন্যান্য মেডিকেল কলেজে যাচ্ছে, আস্তে আস্তে মানুষ সচেতন হচ্ছে। ইভেন গুগল থেকে খুঁজেও মানুষ আসে, কিছু রুগী পাই আমি, যখন আমি বিভিন্ন কথা প্রসঙ্গে জানি যে ওনার অ্যাসিলি আছে, উনি সার্চ দিছে গুগলে যে অ্যাসিলি ডাক্তার বরিশালে কোথায় আছে, তারপর খুঁজে আমার কাছে আসে। তার মানে এখন তার মানে তখনও আমরা জানতে পারি এরকম মানুষ এখন সচেতন হচ্ছে। তার মানে এখন আস্তে আস্তে আমরাও জানি। তো আয়ুষ্কাল নিয়ে কথা বলছিলাম যে লুপাস রোগী কি বাঁচে বা কতদিন বাঁচে? আপনারা জেনে খুশি হবেন, বর্তমান যে আধুনিক চিকিৎসা ব্যবস্থা, উন্নত বিশ্বে যা আছে বাংলাদেশে সবই আছে। মানে আপনি আমেরিকা, ইউরোপ বলেন, সেখানে যে চিকিৎসার নীতিমালা ফলো করা হয়, আমেরিকান নীতিমালা বা ইউরোপিয়ান নীতিমালা, আমরা ঠিক সেই নীতিমালাকে ফলো করেই চিকিৎসা দেওয়ার চেষ্টা করি। ঔষধ দু একটা ঔষধ হয়তো ব্যতিক্রম ছাড়া সব ওষুধই এখন বাংলাদেশের বিভিন্ন ফার্মাসিউটিক্যাল যারা আছে তারা যথেষ্ট ভালোভাবেই ওষুধগুলো তৈরি করছেন। অতএব আমাদের আর এখন বিদেশমুখী হওয়ার প্রয়োজন নাই, আমরা চাইলে ইভেন ঢাকামুখী হওয়ারও প্রয়োজন নাই। আমি যখন বরিশালে আসি প্রথম, আমি 2022-এ জয়েন করি বরিশালে, অগাস্টে। মানে আসলে আমার বাড়িও বরিশাল না, আপনারা জানেন। তো বরিশালে আসার পিছনে কারণ কি, ব্যাকগ্রাউন্ড কি? আমি যখন পাশ করলাম, পাশ করে আমাদের সৈয়দ আতিকুল হক স্যার, আপনারা স্যারের নাম হয়তো অনেকেই জানেন, তো হ্যাঁ আপনি দেখাইছেন, আপনারা হয়তো অনেকেই এখানে নাম জানেন। অ্যাসিলি রোগী যারা আছে অনেকেই অন্তত স্যারকে না দেখালেও স্যারের নাম হয়তো জানেন যে হ্যাঁ বাংলাদেশ না, স্যার হলো এশিয়া প্যাসিফিক রিজনের আমাদের যে রিউমাটোলজি অ্যাসোসিয়েশন, ওখানে উনি 2বারের ইলেক্টেড প্রেসিডেন্ট ছিলেন। মানে উনি একজন ইন্টারন্যাশনাল ফিগার এবং বাংলাদেশের রিউমাটোলজির পায়োনিয়ার। আতিক স্যার আমাদের সবার গুরু এবং রিউমাটোলজির পথ চলা বাংলাদেশে যার মাধ্যমে
যখন স্যারের সাথে দেখা করতে গেলাম পাশ করার পরে আমি এমডি, তো স্যার আমাকে ইন্সপায়ার করলেন, মানে যে ঢাকায় না থেকে, মানে আমার ইচ্ছা ছিল ঢাকায় যাওয়ার, থাকার, এবং আমার কাগজপত্র সব রেডি করে ফেলছে, আমি ঢাকায় থাকবো। তো স্যারের কথায় আমাকে বললেন, আহমেদ দেখো, তুমি খুব অল্প সময়ে পাশ করে গেছো, তোমার সামনে অনেক লম্বা সময় আছে, বরিশালে আমাদের কোনো রিউমাটোলজিস্ট নাই। স্যার নিজে বলতেছে, আমার রোগীগুলো যখন বিপদে পড়ে, যখন আমাকে ফোন দেয় বিভিন্ন সময়, আমি যে কারো কাছে তাকে বলবো যে আপনি ওনাকে গিয়ে দেখান, ওইটা বলার মতো পুরো বরিশাল বিভাগে কেউ নাই, তুমি বরিশালে যেতে পারো। আবার যখন শুনলো আমার শ্বশুরবাড়ি মাদারীপুরে, তখন স্যার একটু জোর দিয়েই বললেন যে তো শ্বশুরবাড়িতে এইদিকে, তুমি তো যেতে পারো। তারপর বাসায় এসে কথাবার্তা বললাম, বলে আমরা সিদ্ধান্ত নিলাম। আমার মিসেস তখন আসগর আলী হসপিটালে জব করতাম, তো পরে ওই হসপিটাল মানে ছেড়ে দিয়ে, চাকরি ছেড়ে দিয়ে বরিশাল শিফট হব, এরকম প্ল্যান হলো। তো যথারীতি আমি অগাস্টে চলে আসলাম বরিশালে। আসার পর তো এখন প্রায় 3 বছর প্রায় হতে চললো আর কি, তাই না? অগাস্টের 3 তারিখ আমি শেরেবাংলা মেডিকেলে জয়েন করি, মানে 3 বছর না হলেও প্রায় কাছাকাছি, অথচ মনে হচ্ছে ওই দিন জয়েন করলাম। আর আসার পর তো এখন বরিশাল মানে এত ভালো লেগে গেছে, এখন মনে হচ্ছে যে বরিশাল থেকে আর বের হইতে পারবো কি না সেটাও বুঝতে পারছি না। বারবার আমরা আয়ুষ্কাল থেকে চলে যাচ্ছি। তো মানুষের ধারণা ছিল লুপাস রোগীরা বাঁচে না, বাট এখন আধুনিক চিকিৎসা ব্যবস্থায় লুপাস রোগীরা অন্যান্য মানুষের মতোই, বা অন্যান্য রোগ যাদের আছে সাধারণ রোগ তাদের মতোই লাইফ স্প্যান লিড করে। বাট শর্ত একটাই, রোগটা একটু দমন রাখা, প্লাস রেগুলার ডক্টরের শরণাপন্ন হওয়া, রোগীর খোঁজখবর রাখা, রোগের ওঠানামা করছে কিনা এই ব্যাপারে একটু নজরদারিতে রাখা। আমরা চিকিৎসাকে 2টা অংশে ভাগ করি, ঔষধ এবং লাইফস্টাইল পরিবর্তন। বর্তমানে যে কাকা আসছেন উনি মনে হয় আমার সবচেয়ে বেশি বয়সী, আসসালামু আলাইকুম কাকা, উনি মনে হয় আমার সবচেয়ে বেশি বয়সী লুপাস রোগী। কাকাও কিন্তু লুপাসের পেশেন্ট। তাহলে ড্রাগস এবং আমাদের জীবনযাত্রার পরিবর্তন, এর মাধ্যমে আমরা লুপাসকে বশে আনতে পারি। আমরা যদি ড্রাগসের কথা বলি, এখানে অনেকগুলো ড্রাগস আছে, বাট একটা ড্রাগকে আমরা একটু হাইলাইট করে দেখানোর চেষ্টা করছি। দিস ইজ হাইড্রক্সিক্লোরোকুইন। আপনারা অনেকেই যেটাকে ইনসেপ্টার রিকনিল নামে খেয়ে থাকেন, রিকনিল। আমরা যদি অ্যাসিলির একটা ঔষধ বলি যে আপনি যেটা কখনোই ডাক্তারের পরামর্শ ছাড়া বন্ধ করবেন না, সেটা হলো রিকনিল। এটা সর্বদা যখন প্রেগনেন্সি প্ল্যানিং করবেন তখন, যখন প্রেগনেন্সিতে থাকবেন তখন, ব্রেস্ট ফিডিংয়ে থাকবেন তখন, যখন কোনো অপারেশন বা সার্জারি হবে তখন। এগুলো রোগীর প্রশ্ন থাকে, স্যার আমার তো অপারেশন হবে কালকে, দাঁতের অপারেশন, পেটের অপারেশন, আমি কি রিকনিল বন্ধ রাখবো? না, রিকনিল কোনো অবস্থাতেই বন্ধ থাকবে না। যিনি বলবেন ওনাকে বরং আপনি বুঝাবেন। অনেক সময় আপনাদের বিভিন্নভাবে বিভ্রান্ত করবে যে এই রিকনিল খাচ্ছেন, এটা খেলে তো এই প্রেগনেন্সি প্ল্যানিং করা যাবে না, এটা বাচ্চার ক্ষতি হতে পারে। না, যিনি এই কথা বলবেন উনি আধুনিক ধারণা রাখেন না, সে যেই হোক। অতএব প্রয়োজনে আপনি তাকে বুঝাবেন, তাকে মোটিভেট করার চেষ্টা করবেন। মানে আমরা হাইড্রোক্সিক্লোরোকুইন বা রিকনিল আমরা কখনোই বন্ধ করব না। হ্যাঁ, কিছু ইস্যুস থাকে রিকনিলের ব্যাপারে, স্পেশালি ইয়াং ফিমেল আনমেরিড যারা হন, অনেক সময় এটা স্কিনের গায়ের রং একটু কালো করে। অনেক রোগী এসে কমপ্লেন করে যে আমি তো রিকনিল খাচ্ছি, আগে তো অনেক ফর্সা ছিলাম, আমার স্কিন একটু কালো কালো কালচে কালচে হয়ে যাচ্ছে। তখন করণীয় কি? তখন আসলে করণীয় এটা রোগের অবস্থার উপর নির্ভর করে। রোগ যদি দমন থাকে, একটা আনমেরিড মেয়ে, তখন আমরা অনেক সময় একটু রিস্ক নেই। এটার বিকল্প কিছু ওষুধ আছে রিকনিলের বদলে, বাট সমস্যা যেটা, রিকনিল যতটা ভালো কাজ করে অ্যাসিলি দীর্ঘ সময় দমন রাখার ব্যাপারে, অন্য ওষুধগুলো তত ভালো কাজ করে না। এজন্য আমরা বন্ধ করতে চাই না। বাট কারো যদি রোগটা খুব দমনে থাকে, বসে থাকে অনেক দিন, তখন আমরা ওই তার ভবিষ্যৎ চিন্তা করে, যেহেতু স্কিন কালার একটা মেজর ইস্যু আনমেরিড মেয়েদের জন্য, তখন আমরা এটা অনেক সময় বিকল্প চিন্তা করি। এছাড়া আমরা কোনো অবস্থাতেই রিকনিল বা হাইড্রোক্সিক্লোরোকুইন বন্ধ করতে বলি না। আমরা জানি অ্যাসিলি রোগীদের রোদে যাওয়া বারণ, রোদে যাবেন না, কারণ রোদের আলট্রাভায়োলেট বা অতিবেগুনি রশ্মি
অ্যাসিলি রোগের তীব্রতা বাড়ায়। তো আপনি রোদে যদি না যান, 70% ভিটামিন ডি আসে রোদ থেকে, আপনি ভিটামিন ডি পাবেন না। ভিটামিন ডি না পেলে শরীরে ক্যালসিয়ামের ঘাটতি হবে। এই জন্য এই রোগীগুলোকে ওই রিকোনিলের পাশাপাশি ক্যালসিয়াম এবং ভিটামিন ডি এর ঔষধ লাইফ লং কন্টিনিউ করতে হবে। তার মানে অ্যাসিলি রোগীর এই 3টা ঔষধ খেতেই হবে আপনাকে, রিকোনিল, ক্যালসিয়াম, ভিটামিন ডি, এই 3টা আপনাকে সারা জীবন খেয়ে যেতে হবে। এর পাশাপাশি কর্টিকোস্টেরয়েড, এটা স্টেরয়েড জাতীয় ঔষধ। ইউজুয়ালি আমরা প্রেডনিসোলন দেই, করটান, প্রিকোডিল, ডেল্টাসন, বিভিন্ন নামে আছে, এগুলো দিয়ে থাকি। এটা রোগের তীব্রতা যখন বেড়ে যায়, তীব্রতার মাত্রা কতটুকু, এটা কম তীব্র, মাঝারি তীব্র নাকি সিভিয়ার, যেটা তীব্রতার অনুসারে আমরা ভাগ করে স্টেরয়েড বা প্রেডনিসোলনের ডোজ আমরা হিসেব করি। ইমিউন সাপ্রেসেন্ট বিভিন্ন ঔষধ আছে, আমরা জানি কারো প্রতি মাসে ইনজেকশন নিতে হয়, আপনারা জানেন সাইক্লোফোসমাইড, যার জন্য আমরা হসপিটালে ভর্তির আমরা অ্যাডভাইস দিয়ে থাকি অনেক সময়। অ্যাজাথায়োপ্রিন, যেটা ইমরুজা, ইমুরান নামে আছে অনেকের। এর পাশাপাশি এমএমএফ নামে ওষুধ আছে, গ্রাফসেপ্ট, সেলসেপ্ট, ফেরোসেপ্ট, বিভিন্ন নামে পাওয়া যায়। এই জাতীয় কিছু ওষুধ আছে, রোগ প্রতিরোধ ক্ষমতা কমানোর মাধ্যমে রোগটাকে আমরা দমন করি। পেইন একটা মেজর ইস্যু, প্রায় রোগীর বিভিন্ন রকম পেইন কিলারের মধ্যে থাকতে হয়। আমরা লাইফস্টাইল চেঞ্জের মধ্যে কি জানবো? প্রথম কথা, রোগী রোগের ব্যাপারে জানবে, সচেতন হবে, পূর্ণ ধারণা থাকতে হবে রোগের ব্যাপারে। আমাদের নিয়মিত ডাক্তার দেখাতে হবে, কারণ রোগটা দমন আছে কিনা, তীব্রতা বেড়ে গেল কিনা, ওষুধের পরিমাণ কম বেশি করতে হবে কিনা, তীব্রতা বেড়ে গেলে ওই মতো কী ব্যবস্থা নিব আমরা। এই জন্য রেগুলার ফলো আপ আমরা করব। ঔষধ কোনো অবস্থাতে বাদ দিব না চিকিৎসকের পরামর্শ ছাড়া। সূর্যের আলো থেকে নিজেকে রক্ষা করব। রোদে প্রথম কথা যাবেন না। কিন্তু এই কথা আসলে বলাটা সহজ, মানতে একটু কষ্ট হয়, কারণ বিভিন্ন প্রয়োজনেই রোদে যেতে হয়। তাহলে গেলে যাওয়ার উপায় কি? আমরা যেটা করতে পারি, আমাদের এক্সপোজড স্কিন যেগুলো আমাদের খোলা থাকে, কাপড়ে ঢাকা না থাকে, ওখানে আমরা প্রয়োজনে সানস্ক্রিন লোশন আছে, আমরা সেগুলো ব্যবহার করতে পারি, সানস্ক্রিন ক্রিম। এটা আমরা রোগীকে সাদা পোশাক পরার জন্য বলি, কারণ অ্যাসিডি রোগীর স্ট্যান্ডার্ড পোশাক হলো সাদা পোশাক। রঙিন পোশাক যেহেতু হিট অ্যাবজর্ব বেশি করে, এতে আলট্রাভায়োলেট রেও শোষণের চান্স বেশি, রোগের তীব্রতা বেড়ে যাওয়ার চান্সও বেশি থাকে। এই জন্য সাদা পোশাক বাইরে গেলে অ্যাসিডি রোগীর জন্য খুব ভালো পোশাক। অথবা একটু পর্দা করে যাওয়া, ছাতা ব্যবহার করা, আমরা এই ব্যবস্থাগুলো নিতে পারি রোদ থেকে বাঁচার জন্য। সুষম খাবার খাবেন। রোগীর প্রশ্ন, এটা খেতে পারবো কিনা, ওইটা খেতে পারবো কিনা। প্রথম কথা, নির্দিষ্ট কোনো খাদ্যাভ্যাস নাই রোগীর। স্বাভাবিক যত খাবার খাওয়া যায়, হালাল সব খাবার আপনি খাবেন। যদি কোনো পার্সোনাল ইস্যু থাকে, ব্যক্তিগত সমস্যা, যে এই খাবার খেলে আমার সমস্যা হয়, থাকতেই পারে অনেকে, বিভিন্ন খাবার অ্যালার্জি থাকতে পারে, অনেকে কোনো নির্দিষ্ট খাবার পেটে সহ্য হয় না, ওইরকম কোনো ইস্যু না থাকলে উনি সকল খাবার খাবেন, তবে সুষম খাবার খাবেন। কথা এটাই। সুষম খাবার বলতে আমরা জানি যে খাবারের মধ্যে প্রতিদিনের তালিকায় যে 6টা খাবার থাকা উচিত, আমিষ, প্রোটিন, শর্করা, ভিটামিন, মিনারেলস, পানি, যেই হারে যে পরিমাণে, ঠিক ওইটা মেনে চললেই হবে, আলাদা কোনো খাদ্যাভ্যাস নাই। তবে এর সাথে আমরা একটু যোগ করি ক্যালসিয়াম, ভিটামিন ডি যুক্ত খাবারগুলো বেশি খাওয়ার জন্য। যেহেতু রোদে যাওয়া বারণ, ভিটামিন ডি পাচ্ছেন না, ক্যালসিয়ামের ঘাটতি, সাপ্লিমেন্টেশন তো পাচ্ছেনই ট্যাবলেট আকারে, তার পাশাপাশি এগুলোর উপর একটু জোর দেয়া, এছাড়া আলাদা কোনো খাদ্যাভ্যাস নাই। ব্যায়ামের ব্যাপার যদি আমরা আসি, ব্যায়াম খুব গুরুত্বপূর্ণ। সেটা শুধু অ্যাসিলি না, অ্যাসিলি, স্পন্ডালোআর্থ্রাইটিস, রিউমাটয়েড আর্থ্রাইটিস সহ আমাদের যত বাতের রোগ আছে সবগুলোর জন্য। কারণ কি, ব্যায়াম যখন আমরা করি, ব্যায়ামে আমরা আমাদের স্পেসিফিক একটা জয়েন্টের যেরকম স্টিফনেস বা আড়ষ্ট ভাব যেরকম কমায়, শরীরে কিছু হরমোন তৈরি করে ব্যায়ামের পর, যেগুলোকে আমরা ইউফোরিক হরমোন বলি, এন্ডরফিন, ডাইনরফিন, এগুলো কিছু হরমোন আছে, যে হরমোনগুলো আমাদের পেইন যেরকম কমায়, প্লাস শরীরে একটা ইউফোরিক ভাব তৈরি করে। ইউফোরিক কথা মানে হলো শরীরে একটা ভালো লাগা অনুভূতি তৈরি করে।
অনেকটা মানে রুগী এসে এটা বলে যে আমার শরীরে, আপনারা সবাই খেয়াল করে দেখবেন, একটু ব্যায়ামের পর শরীরে কিন্তু একটা ভালো লাগা অনুভূতি তৈরি হয় সবার মধ্যে, এটা সবার মধ্যে। তার কারণ হলো ওই যে কিছু হরমোন তৈরি হয়। এই জন্য রুগীকে ব্যায়াম করার আমরা অ্যাডভাইস করি। এবং আজকে একটা ব্যায়ামের সেশনও আপনাদের আছে, আপনারা জেনে খুশি হবেন। আপনারা সবাই জানেন আমাদের প্রোগ্রামের আউটলাইনের ব্যাপারে। আমাদের সেশন হবে, লাইভ ডেমনস্ট্রেশন হবে, এবং ওই ব্যায়ামের ভিডিও আমাদের পেজে থেকে যাবে। পরবর্তীতে যখনই যার যে ব্যায়াম দেখার প্রয়োজন হবে, দরকার হবে, আপনারা ওই পেজ থেকে একটু করে দেখে নিতে পারবেন যে আমার এই সমস্যাটা আছে, ব্যাক পেনের এক্সারসাইজ কী করব, আমার কাঁধের এই সমস্যা, তার জন্য কোন ব্যায়ামটা দরকার আমার, এটা আমাদের পেজে রয়ে যাবে। এটা আপনারা পরবর্তীতে আশা করি এখান থেকে আপনারা উপকৃত হবেন। ভ্যাকসিন খুব গুরুত্বপূর্ণ এই রোগীদের। মানে হলো আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা আমার নিজেকে আক্রমণ করে, তার মানে আমার ইমিউন সিস্টেম যথেষ্ট ক্যাপেবল না কোনো রোগ জীবাণুকে আক্রমণ থেকে বাঁচানোর জন্য। কারণ সে নিজেই ডিস্টার্ব বিভিন্ন কারণে, সে নিজেই ঠিক নাই। এবং অ্যাসিলি রোগের আপনারা একটু আগে দেখে আসছেন, আমরা কিছু ওষুধ ব্যবহার করি, বিশেষ করে এই গ্রুপের ওষুধটা, এই যে ইমিউনসাপ্রেসেন্ট, স্টেরয়েড, এগুলো নিজেও রোগ প্রতিরোধ ক্ষমতা কমায়। তার মানে রোগীদের বিভিন্ন ইনফেকশানের ঝুঁকি বাড়ে। আমাদের সব ইনফেকশান আমাদের আটকানোর উপায় আমাদের জানা নাই, কিন্তু আমাদের হাতে কিছু ভ্যাকসিন অলরেডি আছে, যেমন ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন, নিউমোনিয়া ভ্যাকসিন, হেপাটাইটিসের ভ্যাকসিন। এই ভ্যাকসিনগুলো আমরা রোগীকে দেওয়ার জন্য এনকারেজ করি যে সব পারবো না, বাট যেটুকু পারি সেটুকুই যাতে আমরা আটকানোর চেষ্টা করি। প্লাস রোগীকে একটু সচেতন থাকা, বিভিন্ন ইনফেকশন যাতে না হয়, একটু পার্সোনাল হাইজিনগুলো মেনটেন করা, এটা আমরা করার জন্য বলে থাকি। রোগী উপযুক্তভাবে জন্ম নিয়ন্ত্রণ করবেন। উপযুক্তভাবে কি, এটা নিয়ে আমার আরেকটা প্রেজেন্টেশনে আছে। কারণ যেহেতু এখানে অ্যাসিলের বয়সটাই হলো এই এজে, রিপ্রোডাক্টিভ এজ গ্রুপে হয় 15 থেকে 45, অতএব এই ফ্যামিলি প্ল্যানিং ইস্যুটা খুব গুরুত্বপূর্ণ আমাদের জন্য। কোন পদ্ধতি নেবেন, কিভাবে নেবেন, কি দরকার, এগুলো নিয়ে আমরা কথা বলবো। গর্ভধারণ করতে পারবেন কিনা, ব্রেস্ট ফিডিং করাতে পারবেন কিনা, এই ইস্যুগুলো আমি আলাদাভাবে দেখাচ্ছি। আমরা শুরুর দিকটায় যখন রোগের দমন হয় না, একটু ঘন ঘন আসতে বলি। আমরা 4 থেকে 6 সপ্তাহ পর পর আসতে বলি। কী কী টেস্ট করি? কমন কিছু টেস্ট আছে, এগুলো লাগবেই সবার। রক্তের অবস্থা বোঝার জন্য, রক্ত কম বেশি হচ্ছে কিনা বোঝার জন্য সিবিসি টেস্ট, কিডনির আক্রমণ বোঝার জন্য 2টা টেস্ট, ক্রিয়েটিনিন এবং ইউরিন আরএনএ, লিভারের অবস্থা বোঝার জন্য এএলটি। অ্যাসিড রোগী যখনই ফলো আপে আসবেন এই 4টা টেস্ট মাস্ট সবার জন্য করবেন। আর এর সাথে অন্য কোনো টেস্ট প্রয়োজন হতে পারে, রোগীর লক্ষণ কি আছে বা ছিল তার উপর নির্ভর করে। ধরেন কারো একটা ফুসফুসের সমস্যা ছিল, হয়তো ওইটার জন্য অন্য টেস্ট লাগতে পারে। কারো ব্রেনের একটা সমস্যা ছিল, তার জন্য অন্য টেস্টের প্রয়োজন হতে পারে। কিন্তু এই 4টা বেসিক টেস্ট, এই 4টা আমাদের লাগবেই। এর সাথে রোগের অবস্থা ওঠানামা বোঝার জন্য আমরা এনটিডিএস ডিএনএ, প্রোটিন কতটুকু বের হচ্ছে, আগে হয়তো প্রোটিন অনেক বেশি ছিল, ওইটার উন্নতি কতটুকু হলো বোঝার জন্য অনেক সময় আমরা 24 ঘন্টার ইউরিনের প্রোটিন পরীক্ষা করতে পারি। যখন রোগটা একটু দমন হয়ে যায়, পরবর্তীতে আমরা 10 থেকে 12 সপ্তাহ পরপর এই রুটিন টেস্টগুলো করে রোগীকে আসতে বলি, যাতে আমরা ওই অনুযায়ী ঔষধ কম বেশি করে রোগ দমনের চেষ্টা করতে পারি। জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি আমরা সবাই জানি, জন্ম নিয়ন্ত্রণের অনেক পদ্ধতি আছে, বাট লুপাস রোগীর জন্য জন্ম নিয়ন্ত্রণের বেস্ট পদ্ধতি হলো কন্ডম। এটা হলো বেস্ট পদ্ধতি। যদিও ওরাল কন্ট্রাসেপটিভ পিল ব্যবহার করা যায়, বাট শর্ত হইল কম ইস্ট্রোজেনযুক্ত পিল ব্যবহার করতে হবে। আমরা আগেই জেনে আসছি ফিমেলদের অ্যাসিলি বেশি হয়, কারণ ইস্ট্রোজেন হরমোন। আর জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতির যে ট্যাবলেটগুলো ব্যবহার করা হয় সেখানে কিন্তু এই ইস্ট্রোজেন হরমোনই থাকে। অতএব ইস্ট্রোজেন হরমোন বেশি গেলে অ্যাসিলি রোগের তীব্রতা বেড়ে যাওয়ার ঝুঁকি আছে। এটা আপনি যখন এই জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতির ব্যাপারে ভাবনা নেবেন, ওই ক্ষেত্রে আপনার গাইনোকোলজিস্ট যিনি আছেন ওনাকে আপনি আপনার ভাবনা জানাবেন যে আমার তো অ্যাসিলি রোগ আছে, আমার তো কম ইস্ট্রোজেনযুক্ত পিল লাগবে, ওই ক্ষেত্রে এটা। আর যাদের ঝুঁকি আরও বেশি তাদের আমরা পিওপি নিতে বলি, প্রোজেস্টেরন অনলি পিল।
মানে একটা পিল যার মধ্যে ইস্ট্রোজেনই নাই, কোনো ইস্ট্রোজেন থাকবে না, ওই পিল আছে মার্কেটে, একটু দামটা বেশি, ঝামেলা এটাই, কিন্তু এছাড়া অন্য কোনো ইস্যু নাই। বিশেষ করে যাদের ব্যাকগ্রাউন্ডে এপিএস থাকে, অ্যান্টিফসফোলিপিড অ্যান্টিবডি সিনড্রোম থাকে, তাদের বেলায় আমরা বলি যে এই প্রজেস্টেরন অনলি পিল ব্যবহার করার জন্য। তাহলে আমরা জানলাম লুপাস রোগীর বেস্ট জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি হবে কন্ডম, এটা যাতে আমরা মাথায় রাখি। যেহেতু এটা রিপ্রোডাক্টিভ এজ গ্রুপে বেশি হয়, প্রথম কথা, প্রেগনেন্সি শুড বি প্ল্যান্ড প্রেগনেন্সি, পরিকল্পিত হইতে হবে। পরিকল্পনা কীরকম হবে? প্রথম পরিকল্পনা হলো 6 মাসের পরিকল্পনা। কীরকম? কমপক্ষে 6 মাস রোগটি দমন থাকতে হবে। লাস্ট যে অ্যাটাক হলো তার থেকে 6 মাস যদি রোগ পরিপূর্ণ দমন থাকে তখন প্রেগনেন্সি প্ল্যানিং করা যাবে। নতুবা প্রেগনেন্সিতে অ্যাসিলি রোগের তীব্রতা বেড়ে যাওয়ার ভয় থাকে, যেটা মা এবং সন্তান দুজনের জন্যই ক্ষতির কারণ হতে পারে। এজন্য কমপক্ষে 6 মাস রোগ দমন থাকতে হবে এবং এইটা নিশ্চিন্ত থাকতে হবে ওই 6 মাসের মধ্যে এমন ওষুধ দিয়ে যাতে সে দমন থাকে যেই ওষুধগুলো আমি প্রেগনেন্সিতেও কন্টিনিউ করতে পারবো। আমার শর্ত এটা, রোগ এখন দমন আছে কিন্তু প্রেগনেন্সি প্ল্যানিং করলাম, আমাকে কিছু ওষুধ বাদ দিতে হবে, ওই ওষুধ প্রেগনেন্সিতে খাওয়া যায় না, তাহলে কিন্তু ভয় থেকেই যায়। এজন্য আমাকে কোন ওষুধগুলো প্রেগনেন্সিতে খাওয়া যাবে, এখানে কতগুলো ওষুধের লিস্ট দেওয়া আছে, আমরা জেনে আসছি। রিকোনিল খাওয়া যাবে, স্বল্প মাত্রার প্রেডনিসোলন, অল্প মাত্রার যদি হয় সেটা কর্টান, ডেল্টাসন, প্রিকোডিল খাওয়া যাবে। অ্যাজাথ্যাপ্রিন, ইমুরান, ইমব্রুজা, অ্যাজোরান, যেই নামে আপনারা খান এই ওষুধ খাওয়া যাবে। ফলিক অ্যাসিড, ক্যালসিয়াম, ভিটামিন ডি, পেইন কিলারও খাওয়া যাবে প্রেগনেন্সিতে 20 সপ্তাহ পর্যন্ত। তার মানে কোনো রোগী যদি এই ওষুধগুলোর মাধ্যমে 6 মাস বা তার বেশি রোগ দমন থাকে উনি প্রেগনেন্সি প্ল্যানিং করতে পারবেন। আর রিমাটোলজিস্ট এবং গাইনোকোলজিস্ট উনি দুজনের পরামর্শেই থাকবেন পুরো প্রেগনেন্সি এবং প্রেগনেন্সির পরবর্তী সময়েও। ব্রেস্টফিডিং অবস্থায় কোন ওষুধ আপনি খেতে পারবেন না, একটা লিস্ট দেয়া আছে। তো নাইল লিস্ট মনে রাখার দরকার নাই, আমার মনে হয় জাবেল লিস্ট যদি আপনি মনে রাখেন ওই গ্রুপের বাইরে যে, কারণ এগুলো তো ওষুধের নাম, তো যে এই ওষুধ ব্যবহার করেন নাই উনি হয়তো ওষুধের নামটা জীবনে হয়তো শুনেনি নাই, তার জন্য মনে রাখাটা একটু কষ্ট হবে। বাট এই ওষুধের সাথে অনেকেই এখানে পরিচিত, যেমন অনেকে নিউক্লিওমাইড ইঞ্জেকশন, অ্যান্ডোসান ইঞ্জেকশন নিয়ে থাকেন, অনেকে গ্রাফসেট, সেলসেট, ফেনোসেট, এমএফ ট্যাবলেট পাচ্ছেন, মিথক্স, এমটিএক্স, ট্রেক্সাল, এই নামে ওষুধ আছে মার্কেটে। নদিয়া নামে নেফ্লুনোমাইড খুব জনপ্রিয় ওষুধ এটা। আর হাই ডোজ যদি কর্টান, পিকোডিল, ডেল্টাসোন কেউ পায়, ওই অবস্থায় আসলে আমরা নিষেধ করি প্রেগনেন্সি এবং ব্রেস্টফিডিং অবস্থায়। কিছু প্রচলিত ভুল ধারণা আছে আমাদের মধ্যে। লুপাস ছোঁয়াচ্ছে, যে লুপাস রোগী ঘরে থাকি, কাছাকাছি থাকি বা বন্ধুবান্ধব হইলে যে লুপাস ছোঁয়াচ্ছে, আমারও লুপাস হওয়ার ভয় আছে। প্রথম কথা, আমরা আগে জেনে আসছি এটা অটোইমিউন ডিজিজ, এটা কোনো ইনফেক্টিভ ডিজিজ না, অতএব এটা ছোঁয়াচ্ছে না। অতএব আশপাশের যারা আছে আপনারা স্বাচ্ছন্দ্যে তাদের সাথে মিশতে পারেন, এটা নিয়ে কোনো ভয় নাই। শুধু নারীদেরই হয়? হ্যাঁ, সাধারণত নারীদের হয়, 90% বা 10% পুরুষেরও হতে পারে। এটা নিরাময়যোগ্য নয়, এজন্য চিকিৎসা করার দরকার নাই। এখন নিরাময়যোগ্য নয় আসলে অনেক রোগ, ডায়াবেটিস, হাইপারটেনশন, হার্ট ডিজিজ, কিডনি ডিজিজ, কোনোটাই তো নিরাময়যোগ্য নয়, কিন্তু এটা চিকিৎসাযোগ্য এবং চিকিৎসায় নিয়ন্ত্রণযোগ্য। নিয়ন্ত্রণ রাখবো আমরা। ওষুধ খেলে ক্ষতি হতে পারে, ক্ষতি ছাড়া কোনো ওষুধ এই দুনিয়ায় নাই। প্যারাসিটামলেরও সাইড ইফেক্ট আছে। আপনারা যদি প্যারাসিটামলের পার্শ্ব প্রতিক্রিয়ার লিস্ট দেখেন, মোটামুটি 70-80টা লিস্ট পেয়ে যাবেন যে প্যারাসিটামলও হতে পারে, কিন্তু এগুলো সাধারণত হয় না। আর হলেও এগুলো যাতে বড় কোনো জটিলতা না হয়, স্থায়ী জটিলতা না হয়, সেগুলো আটকানোর উপায় জেনেই বিজ্ঞানীরা ওই ওষুধ মার্কেটে নিয়ে আসছেন। অতএব কোনো সমস্যা যদি হয়েও যায় সেগুলোর চিকিৎসা সম্ভব। অতএব আমরা এটা নিয়ন্ত্রণযোগ্য যদি আমরা নিয়মিত মাত্রায় ওষুধ সেবন করি এবং জেনে সেবন করি।
সবাইকে ধন্যবাদ।